সবাইকে জানাই ম্যাথ করো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা 2017 টেট 1 এর প্রিভিয়াস ইয়ারের ম্যাথ কোয়েকশন পেপারটা সলভ করব। সম্পূর্ণ যে কোয়েকশন গুলা ছোট ছোট বিষয়গুলাকেও আলোচনা করব, যাতে তোমাদের ছোট ছোট ডাউট গুলাও যাতে ক্লিয়ার হয়ে যায়। তো আমি গ্যারান্টি দিয়ে বলছি, মন দিয়ে যদি ক্লাসটা দেখো তাহলে তোমাদের দ্বিতীয়বার আর এই ক্লাসটা দেখতে হবে না, সব অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। তো আমি চেষ্টা করব বেসিক গুলো আলোচনা করার, একদম সহজ ভাবে বোঝানোর জন্য। ভিডিও একটু লম্বা হলে অবশ্যই জড়িত থাকবে। তো প্রথম প্রশ্ন এখানে বলছে, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করায় উৎপন্ন চারটি কোণ যে কোনো তিনটি কোণের সমষ্টি 290 ডিগ্রি হলে কোন চারটির পরিমাপ হবে? আচ্ছা, দুইটা সরলরেখা এখানে ছেদ করেছে। এখন বলছে যে কোনো তিনটা কোণের, মানে 1 2 এই তিনটা কোণের সমষ্টি বলছে 290 ডিগ্রি। তাহলে আমরা অবশ্যই জানি এই চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি হবে, মানে এই কোণটার মান কত হয়ে যাবে? এই কোণটার মান হয়ে যাবে 70 ডিগ্রি। সঠিক বলছি কি আমি? 70 ডিগ্রি হয়ে যাবে। 360 থেকে 290 চলে গেলে কিন্তু 70 থাকে, মানে এই কোণটার মান কত হয়ে যাবে? 70 ডিগ্রি। মানে এখন দেখো, এটার বিপরীত কোণ কিন্তু এটা বিপরীত কোণ, অনুরূপ কোণ, একান্তর কোণ যাদের জানা নেই অবশ্যই ক্লাস 7 এর বইয়ের মধ্যে দেওয়া আছে, ক্লিয়ার করে নেবে সবাই। তো এটা বিপরীত কোণ, এটা বিপরীত কোণ কিন্তু সমান হয়, মানে এটাও হয়ে যাবে 70 ডিগ্রি। এখন ভালো করে লক্ষ্য করো, অপশনের মধ্যে দেখো বি নাম্বার অপশনের মধ্যে আছে কিন্তু 70 70, আর এটা বলছে 110 ডিগ্রি, আর এটা বলছে 110 ডিগ্রি, কারণ এই দুই কোণ হলো তাদের বিপরীত কোণ। তো এটা এই চারটা যোগ করলে হয়ে যায় 360 ডিগ্রি, মানে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি এটা সবার ক্লিয়ার হয়েছে, একদম বেসিক থেকে এসেছে অঙ্কটা। এখন 2 নাম্বার অঙ্কটা এখানে দেখো, বলছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে a প্লাস বি 135 ডিগ্রি এবং সি প্লাস 2b 180 ডিগ্রি হলে নিচের সম্পর্কগুলো কোনটি সত্য হবে? আচ্ছা, এখানে একটা ত্রিভুজ আছে এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ। এখানের মধ্যে বলছে a প্লাস বি ইজ ইকুয়াল টু কত? 135 ডিগ্রি। ভালো করে কোয়েকশনের মধ্যে দেখো দেওয়া আছে। সি প্লাস 2b ইজ ইকুয়াল টু কত? সি প্লাস 2b বলছে 180 ডিগ্রি। তো এখন আমাদের কাছে আমরা জানি যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিনটা কোণ মানে a প্লাস বি প্লাস সি, তিনটা কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। আমাদের বলছে সব কোণগুলার এখানে সম্পর্কটা দেখানোর জন্য। তো আমরা যদি মান পেয়ে যাই তাহলে কোন বাহু বড় কোন বাহু ছোট পেয়ে যাব, এবং সম্পর্কটা অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। তো এ বি দেখো, এখানে মধ্যে এ বির মান এখানে আমার কাছে আছে, তো এ বির জায়গায় আমরা বসাতে পারবো 135 ডিগ্রি প্লাস সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তাই না? তো সি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 135 বিয়োগ হয়ে যাবে 180 থেকে, তাহলে হয়ে যাবে 45 ডিগ্রি, মানে সি পেয়ে গেছি আমরা 45 ডিগ্রি। এখন আমরা বার করব বি এর মান। সি এর এই জায়গার মধ্যে আমরা কোট করব সি এর মান। তো সি এর জায়গায় আমরা লিখতে পারবো 45 ডিগ্রি প্লাস এখানে 2b ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো 2b ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো 180 থেকে 45 চলে গেলে 135 ডিগ্রি। আর 2 দিয়ে যদি এটাকে কেটে নেই তাহলে 13 এর জায়গায় যাবে 2, 6 বার 6 দুগুণা 12, 1 থাকবে 1 10 5 15, 2 15 মধ্যে যাবে 7 বার, আর আবার হাতে থাকবে 1, মানে তখন 1 যেহেতু পয়েন্ট বসিয়েছি 1 এর পিছনে শূন্য বসালে হয়ে যাবে 10, 2 10 এর মধ্যে যাবে 5 বার। তো 67.5 চলে এসেছে বি এর মান, এটা 67.5। এখন ভালো করে যদি আমরা লক্ষ্য করি, এখন আমরা এর জায়গার মধ্যে এটার মধ্যে আমরা বসিয়ে দেব বি এর মান। তো a প্লাস বি ইজ ইকুয়াল টু 135 ডিগ্রি তারা দিয়েছে, তো আমরা লিখতে পারবো কি a ইজ ইকুয়াল টু 135 ডিগ্রি মাইনাস 67.5। 135 থেকে এটা চলে গেলে 67.5 ডিগ্রি থাকবে, মানে এটাও 67.5 ডিগ্রি। তো দেখো এই কোণ সমান, আর এই কোণ সব থেকে ছোট কোণ, তাহলে ছোট কোণের যে বিপরীতে বাহুটা থাকে এই বাহুটা কিন্তু ছোট, মানে এই বাহু এবি বাহুটা
ছোট হয়ে যাবে। দেখো অপশনের মধ্যে আছে সিএ, সিএ থেকে ছোট হয়ে যাবে এবি বাহুটা। তো অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা করব 93 নাম্বার কোয়েকশন। ভালো করে মন দিয়ে লক্ষ্য করো, সব প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে যাবে। বলছে প্রদত্ত চিত্রে এবি লম্ব সিডি কোণ ও এ বি ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি এবং কোণ ও সি ডি ইজ ইকুয়াল টু 140 ডিগ্রি হলে এক্স এর মান কত? তো যদি এরকম দেওয়া থাকে, এভাবে যদি দেওয়া থাকে, এটা বলছে 120 ডিগ্রি আর এটা বলছে 140 ডিগ্রি, এ ধরনের অঙ্ক কিন্তু 21 সম্ভবত এসেছে এ ধরনের অঙ্ক। তো এটা একদম সহজ। এই তিনটা, এই কোণ, এই কোণ আর এই কোণ, এই তিনটা কোণের সমষ্টি সব সময় হবে কত? 360 ডিগ্রি। এই তিনটা কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। এখন এটা সিম্পলিফাই করলে আমাদের আনসার চলে আসবে 360 ডিগ্রি মাইনাস 100 100 200 আর 40 20 60 মানে 260। 360 থেকে 260 চলে গেলে 100, এক্স এর মান চলে এসেছে 100 ডিগ্রি, মানে এই এক্স এর মান হয়ে গেছে 100 ডিগ্রি। তার মানে এখানে আনসার চলে এসেছে অপশন নাম্বার সি। আশা করি সবার এটা ক্লিয়ার হয়েছে। ছোট ছোট টপিক, ছোট ছোট বিষয় কিন্তু আমাদের কিন্তু মার্ক স্কোর করতে সাহায্য করে, তাই সব ধরনের ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমাদের জানা থাকতে হবে, বিশেষ করে টেট ক্লিয়ার করতে হলে। একটি গণকের ধারগুলোর সমষ্টি বলছে 24 সেমি। আচ্ছা, গণক, আমি গণক এখানে একটা আঁকছি। গণকের 4টা বাহু সমান হয়, গণক এভাবে থাকে, প্রত্যেকটা বাহু কি হবে? সমান হবে, এরকম থাকে গণক, একটা কিউবের মতো। তো এখানে বলছে ধারগুলোর সমষ্টি বলতে 24 সেমি হলে গণকটির ঘনফলের পরিমাপ নিচের কোনটি হবে? তো এই যে ঘনক, এটার ধার আছে, এই যে ধার, এগুলা ধার বলা হয়। এই ধার আছে, ঘনক বা আয়তঘনক সবগুলার ধার সেম থাকে, 12টি ধার থাকে। তারপর তারপর তল কয়টা থাকে? তল থাকে 6টি। আর কোণ কয়টা থাকে? কোণ থাকে 8টি। এগুলা সবার যাতে ক্লিয়ার থাকে, এগুলা জানা থাকতে হবে আয়তঘনক বা গণকের ক্ষেত্রে। তো ধার 12টি, তো এখানে বলছে ধারের সমষ্টি 24, মানে একটি ধার তাহলে কত হয়ে যাবে? 24 ভাগ 12 সমান সমান 2। তো একটি বাহু হয়ে যাবে 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার যদি হয় তাহলে তার ঘনফল মানে এ কিউ, ঘনফলের সূত্র আমরা জানি এ কিউ মানে 2 কিউ। তাহলে 2 কিউ কত হয়ে যাবে? 2 কিউ হয়ে যাবে 8 সেন্টিমিটার কিউ, মানে ঘন সেমি। আনসার চলে এসেছে এখানে বি নাম্বার অপশন হয়ে যাবে সঠিক উত্তর। এখন আমরা করব নেক্সট অঙ্ক। বলছে বলছে এইচ মিটার দৈর্ঘ্য এবং আর মিটার ব্যাসের একটি নিরেট লোহদণ্ডকে গলিয়ে আর মিটার ব্যাসের 6টি নিরেট গোলক তৈরি করা হলো। মানে একটা চুং আসছিল, একটা লোহাদণ্ড এরকম থাকে, বলতে পারো চুঙের মতো। তো এটাকে গলিয়ে এরকম 6টি গোলক তৈরি করা হয়েছে। কয়টা তৈরি করা হয়েছে? 6টা গোলক তৈরি হয়েছে, মানে এটার ওজন আর এটার ওজন সেম। তার মানে এটার আয়তন আর এটার আয়তন কি হবে? সমান হবে। এটার হাইট বলছে এইচ আর ব্যাস দিয়েছে আর, মানে ব্যাসার্ধ কত হয়ে যাবে? r/2 হয়ে যাবে, কিন্তু এটা লক্ষ্য করতে হবে। এটার ব্যাসার্ধ দিয়েছে আর, ব্যাস দিয়েছে আর, ব্যাসার্ধ হয়ে যাবে r/2। এটা আমরা খেয়াল করে করতে হবে কিন্তু। ফলে নিচের সম্পর্কগুলোর মধ্যে কোনটা সঠিক? মানে এটার আয়তন আর এটা, এই 6টার আয়তন আমরা কি লিখতে পারবো? সমান লিখতে পারবো। তার মানে আমরা এটা লিখতে পারবো লম্ববৃত্তের চুঙের আয়তন মানে 4πr² ইজ ইকুয়াল টু এটার আয়তন, গোলকের আয়তন কত? 4/3πr কিউ। যেহেতু এখানে 6টা গোলক আছে তাহলে আমরা এখানে 6 দিয়ে ইনটু করব। এখন কিন্তু এক লাইনে কিন্তু উত্তর চলে আসবে, ভালো করে লক্ষ্য করো। এখানে 4, এটা কিন্তু উপরের 4, 4 ক্যান্সেল, পাই ক্যান্সেল, তারপর
আর আছে এখানে আর স্কয়ার, আর এখানে আমি কিউব কেটে দেবো, এখানে দুইটা আর আছে, দুইটা আর, এখানে দুইটা আর ক্যান্সেল হলে এখানে একটা আর থাকবে। এখানে 3 দিয়ে 6 কে যদি কাটি 3 দুগুণে 6, তার মানে শুধু এদিকে কি আছে, এইচ আছে। এইচ ইজ ইকুয়াল টু কত, 2 আর 2 আছে আর একটা আর আছে 2 আর। তাহলে এইচ ইজ ইকুয়াল টু 2 আর অপশনের মধ্যে দেখো এ নাম্বার অপশনে আছে, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এখান থেকে কিন্তু প্রতি বছর কোয়েকশন আসে। তো লম্ববৃত্তাকার চোঙ, অর্ধগোলক, গোলক, এগুলা সবগুলা সূত্র কিন্তু মুখস্থ রাখতে হবে। তোমরা যদি চাও এই সূত্রের উপর ক্লাস করানোর জন্য আমি কিন্তু দিয়ে দিতে পারবো কোন কোন সূত্রগুলা মাস্ট ইম্পর্টেন্ট লাগবেই। তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি একটা ভিডিও করে দেব। এখন বলছে একই ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলক এবং একটি গোলকের সমতলের ক্ষেত্রফলের অনুপাত হবে। তো একটা অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফলের সূত্র কত, অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফলের সূত্র হলো 3 পাই আর স্কয়ার ইস টু, এখন বলছে একটি গোলকের সমতলের ক্ষেত্রফলের অনুপাত। গোলকের সমতলের ক্ষেত্রফলের অনুপাত হলো 4 পাই আর স্কয়ার। এখানে ডাইরেক্ট আনসার কিন্তু চলে এসেছে, পাই আর স্কয়ার ক্যান্সেল, মানে 3:4 হয়ে যাবে এটার আনসার। মানে এটা কত নাম্বার অপশনে আছে, 3:4। এটা হ্যাঁ, এটা কিন্তু সি নাম্বার অপশনে আছে, ভালো করে দেখে দিবে। 4 আগে দিলে কিন্তু আনসার কিন্তু ভুল হয়ে যাবে, তো এগুলা লক্ষ্য করে আনসার করতে হবে, উড়াতাড়া করলে কিন্তু মার্ক চলে যাবে। তারপর ব্যাসার্ধ এখানে সমান বলছে, অর্থাৎ একটি অর্ধগোলকের ক্ষেত্রফল আমরা জানি 3 পাই আর স্কয়ার, আর এর সাথে অনুপাত করার জন্য বলছে গোলকের সমতলের ক্ষেত্রফল। তো গোলকের সমতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 4 পাই আর স্কয়ার। এখান থেকে কিন্তু 2025-এ অঙ্ক কিন্তু এসেছে। সব গণিতের কিন্তু প্যাটার্ন সেম থাকে, এক্সামের যে প্যাটার্ন গুলা সেম থাকে। তো অবশ্যই এই সূত্রগুলা সবাইকে মুখস্থ করতেই হবে, গোলক, অর্ধগোলক। এখন এখান থেকে আমরা কি করতে পারবো, পাই আর স্কয়ার ক্যান্সেল করে দিতে পারবো, আর শুধু থাকবে 3:4। এই 3:4 আছে অপশন নাম্বার সি এর মধ্যে, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। একদম সহজ ছিল এটা, সূত্রটা জানা থাকলেই 1 মার্ক পেয়ে যাবে সবাই। এখন বলছে কোন আয়তঘনকের সন্নিহিত 3টি তলের ক্ষেত্রফল যথাক্রমে এক্স, ওয়াই, জেড বর্গ একক হলে আয়তঘনকটির আয়তন ঘন এককে হবে। আচ্ছা, 3টা তল, আমরা জানি আয়তঘনকের কয়টা তল আছে, আয়তঘনকের ধার আছে 12টা, তল আছে 6টি, আর কোণ আছে 8টি। আমি আর এটা লিখছি না। তো এখানে বলছে 3টা তলের ক্ষেত্রফল দিয়েছে, এক্স একটি তল, ওয়াই একটি তল, আর জেড একটি তল। তো আমি যদি তোমাদেরকে আয়তঘনক দেখাই, তাহলে এই ডাস্টারটা কিন্তু একটা আয়তঘনক। আচ্ছা, এখানে আগে বলে দিই, এখানে কোনো সূত্র নেই। অনেকে মনে করে এখানের মধ্যে অঙ্ক করা আছে, এখানে শুধু আর কি তোমার প্রশ্নগুলা, এখানে কোনো অঙ্ক করা নেই, এখানে শুধু প্রশ্নগুলাই। এই দেখো, তো আয়তঘনক যে আছে, আয়তঘনক হলো এটা। তো আয়তঘনকের দেখো ভালো করে আমরা লক্ষ্য করি, এখানে কয়টা তল আছে, একটি তল, দুইটা তল, 3টা, 4টা, 5টা, আর এদিকে একটা 6টা, টোটাল 6টা তল আছে। তো এখানে 3টা তলের ক্ষেত্রফল দিয়েছে, এই একটি, দুইটি, আর এই একটা, 3টা তলের ওরা ক্ষেত্রফল দিয়েছে। তো এই 3টা তলের ক্ষেত্রফল আমরা জানি, ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল হয়। তাহলে এক্স এর ক্ষেত্রফল আমরা এখানে লিখতে পারবো এলবি, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, ওয়াই লিখতে পারবো বিএইচ, আর জেড লিখতে পারবো এলবি বিএইচ এইচ এল। এই 3টা আমরা লিখতে পারবো। তো এখানে এই ক্ষেত্রফল গুলো আমরা লিখেছি, যেহেতু আয়তঘনের মধ্যে হাইটও আছে কিন্তু। এখন আমরা কি করতে পারবো, এখন ওরা বলছে যে ওই কাজটি তারা আচ্ছা এটা নয়, আয়তঘনকটির ঘন এককে হবে। আচ্ছা, আয়তনটি আমরা বার করার জন্য বলছে, মানে আয়তন আমরা জানি আয়তঘনকের আয়তন কি এল বি এইচ হলো আয়তঘনকের আয়তন। তো এটা বার করার জন্য বলছে, তো আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো
এখান থেকে আমরা অ্যাকর্ডিং টু কোয়েকশন লিখতে পারবো এল বি ইন্টু এইচ বিএইচ ইন্টু এইচ এল ইজ ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। এটা কিন্তু আমরা অ্যাকর্ডিং টু কোয়েকশন লিখতে পারবো। তো এখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি দেখবে এল একটা দুইটা আছে, তার মানে কি হবে এল স্কোয়ার হবে, বি একটা দুইটা আছে, এইচ একটা দুইটা আছে, সবগুলা দুইটা আছে, মানে আমরা লিখতে পারবো এল বি এইচ হোল স্কোয়ার। এখন আমরা ইজিক্যাল টু এক্স ওয়াই জেড। তো এল বি এইচ মানে আয়তন কি হয়ে যাবে, আয়তন আমাদের চলে আসবে রুট ওভার এক্স ওয়াই জেড। তো এটা হয়ে যাবে আয়তন। তো আয়তনের এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এখানের মধ্যে অপশন নাম্বার এর মধ্যেই আছে সঠিক উত্তরটা। তারপরে বলছে যদি এ বি সি এ বি এবং সি প্রত্যেকে একা একটি কাজ যথাক্রমে এক্স ওয়াই এবং জেড দিনে সম্পন্ন করতে পারে, তবে ওই কাজটি তারা একত্রে কতদিনে সম্পন্ন করতে পারবে। তো একত্রে কতদিনে কাজটা সম্পন্ন করতে পারে, এটা কিন্তু ডাইরেক্ট সূত্র দেওয়া আছে। তোমরা যখন টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক করবে তখন পেয়ে যাবে এই ধরনের সূত্র। যদি দুইজন থাকে, এ বি যদি শুধু দুইজন থাকে তাহলে কি হয়ে যায় এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এটা হয়ে যায় ফর্মুলা। আর তিনজন হলে তার সূত্র কি, তিনজন হলে তার সূত্র এখানে অপশন নাম্বার সির মধ্যে দেওয়া আছে। দেখো এটা হয়ে যাবে যদি এ বি সি হয় তাহলে এটা সূত্র হয়ে যাবে এক্স ওয়াই জেড বাই এখানে দেওয়া আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এটা হয়ে যাবে অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটা ডাইরেক্ট সূত্র দিয়েছে এখানে। তো অবশ্যই এখন কিন্তু ডাইরেক্ট সূত্র আসবে না, এখন অঙ্ক দেবে, সূত্র অ্যাপ্লাই করে আমাদের আনসার বার করতে হবে। তো অবশ্যই সবার সূত্র কিন্তু জানা উচিত, বিভিন্ন সূত্র আছে এগুলা থেকে কিন্তু অঙ্ক আসে। তারপর বলছে একটি নল 8 মিনিটে একটি জল দ্বারা ভর্তি হয় এবং অপর একটি নল দ্বারা 16 মিনিটে ওই জলধারাটি খালি হয়। আচ্ছা এরকম একটা জলধারা আছে ধরতে পারো, এখানে একটা নল দ্বারা এটা দ্বারা 8 মিনিটে ভরে যায়, এই নল দ্বারা 8 মিনিটে এই জলধারাটি ভরে যায় এবং এখানে একটা নল আছে এটা 16 মিনিটে এটাকে খালি করে দেয় এই নলটা। তো অবশ্যই এখানে বলছে যদি নল দুটি একসাথে খোলা হয় তবে জলধারাটি ভর্তি হতে সময় লাগবে। তাহলে একসাথে যদি আমি এই নল আর এই নল খুলে দেই তাহলে কিন্তু এটা কিন্তু ভর্তি হবে। কেন ভর্তি হবে, কারণ এটা জলটা বের করার সময়টা অনেক বেশি নিচ্ছে আর ভর্তি হওয়ার সময় কিন্তু বেশির তুলনায় কম নিচ্ছে, মানে খোলার তুলনায় কম নিচ্ছে, তার কারণে এটা ভর্তি হবে। আর এটার সূত্র কি হয়ে যাবে, এটা আমাদের 8 আর 16 এলসিএম নিতে হবে। 8 আর 16 এলসিএম কত হয়ে যাবে, 8 আর 16 এলসিএম 16ই হয়ে যাবে। তো এই দুইটার এলসিএম কত চলে এসেছে আমাদের 16। তো এই 16 কে প্রথমে 8 দ্বারা ভাগ করতে হবে, মানে তাহলে চলে আসবে যেহেতু ভরছে তাহলে আমরা এটাকে +2 ভাবে ইন্ডিকেট করব। আর এদিকে যেহেতু খালি হচ্ছে এটাকে আমরা 16 দিয়ে 16 কে ভাগ করলে 1, আর যদি যেহেতু খালি হচ্ছে তার জন্য -1। আর +1 -1 কে +2 আর -1 কে আমরা যদি এড করি, যোগ করি, তাহলে কি হয়ে যাবে +1 হয়ে যাবে। তাহলে এই +1 দিয়ে আমাদের এই 16 কে কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করে যত আসবে অতই হয়ে যাবে আনসার। তাহলে 16ই আসবে এটা দিয়ে এটাকে ভাগ করলে, তাহলে 16 মিনিট হয়ে যাবে আনসার। মানে দুইটা নলকে যদি আমরা একত্রে ছাড়ি তাহলে 16 মিনিটে এটা ভর্তি হয়ে যাবে। অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কেন হয়েছে বলেছিলাম, এখানে কিন্তু খালি হওয়ার তুলনায় ভরার স্পিডটা বেশি, তাই এটা ভর্তি হবে। আমরা 2016 এর কোয়েশ্চন পেপারে দেখেছিলাম যে পুরো উল্টো ছিল, তার কারণে এটার কোনো আনসার আসেনি। তারপর 100 নাম্বার যে 10 নম্বর 100 নাম্বার এখানে বলছে যদি 150 মিটার দৈর্ঘ্য একটি রেলগাড়ি আছে, একটা রেলগাড়ি আছে, এটার দৈর্ঘ্য বলছে কত 150 মিটার লম্বা, 150 মিটার লম্বা একটা রেলগাড়ি আছে, 12 সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করে, একটা খুঁটিকে 12 সেকেন্ডে অতিক্রম করে, এখান থেকে একটা খুঁটিকে ধরো 12 সেকেন্ডে অতিক্রম করে এই রেলগাড়িটি। এখন বলছে তবে রেলগাড়িটির গতি
কিমি পার ঘন্টায় হবে। আচ্ছা, কিলোমিটার পার ঘন্টায় কিন্তু আমাদের গতিটা দেখাতে হবে। এখানে কিন্তু মিটার আর সেকেন্ডে আছে, মানে মিটার পার সেকেন্ডে আছে। তো এটা আমরা কি করবো দেখো, আমরা জানি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। মানে আমরা যেটা শর্ট ফর্ম বের করেছিলাম, সাপকে মারা হয় ডান্ডা দিয়ে, তো সাপ ইজ ইকুয়াল টু ডান্ডা বাই টাইম। তো স্পিড আমাদের এখানে দেয়নি, স্পিড এখানে বার করার জন্য বলছে। তো স্পিড ইজ ইকুয়াল টু আমরা জানি ডিস্টেন্স হলো 150 মিটার আর টাইম হলো 12 সেকেন্ড। তো এটাকে আমাদের নিতে হবে কিলোমিটার পার ঘন্টায়। তাহলে কিলোমিটার পার ঘন্টা যেহেতু বড়, মিটার থেকে কিন্তু কিলোমিটারটা কি বড়, তাহলে যখন আমরা বড়তে নেব, ছোট থেকে বড়তে নেব, তখন উপরে 18 আর নিচে 5 দিয়ে গুণ করতে হবে। এটা কিন্তু মনে রাখবে। আর যদি আমরা কিলোমিটার থেকে মিটারে নেই, তখন কিন্তু 5 চলে যাবে উপরে আর 18 চলে আসবে নিচে, তখন এটা মিটার পার সেকেন্ডে আমরা নিতে পারবো। তো এটা ক্যালকুলেশন করলে आंसर চলে আসবে। 5 দিয়ে যদি আমরা 150 কে ক্যান্সেল করে হয়ে যাবে 30, আর 12 কে যদি আমরা 6 দিয়ে কাটি 2 বার, আর এদিকে 6 দিয়ে কাটলে 3 বার, আর 2 দিয়ে আমরা 30 কে ক্যান্সেল করতে পারবো, মানে 15 দুগুণে 30, তাহলে 15 গুণ 3 থাকবে শুধু, আর কিছু থাকবে না, মানে 3 15 45 কিলোমিটার পার হাওয়ার। অবশ্যই তোমরা এই ক্যালকুলেশনটা করবে। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, যেহেতু আমাদেরকে বলেছে, কিন্তু প্রশ্ন কিন্তু ভালো করে পড়তে হবে। আমাদের কিন্তু আগে থেকেই ওরা বলে দিয়েছে কিলোমিটার পার ঘন্টায় নিতে হবে। তারপর বলছে একটি নৌকার স্রোতের অনুকূলে পি থেকে কিউ এবং স্রোতের প্রতিকূলে কিউ থেকে পি তে যাতায়াতে 3 ঘন্টা লাগে। আচ্ছা, একটি নৌকা ধরো এই জায়গায় আছে পি থেকে, বলছে এখানে কিউ, এখানে এখানে যেতে, আবার কিউ থেকে পি তে ফিরে আসতে তার মোট সময় লাগে বলছে 3 ঘন্টা। 3 আওয়ার সময় লাগে যাতায়াতে তাদের। তখন বলছে স্থির জলে নৌকার বেগ 4 কিলোমিটার। আচ্ছা, স্থির জলে নৌকার বেগ দিয়েছে আমাদের 4 কিলোমিটার পার আওয়ার। এটা দিয়েছে স্থির জলে নৌকার গতিবেগ। অবশ্যই নৌকার যে অঙ্কগুলা করবে সবাই কিলোমিটার পার ঘন্টা হয়। তবে পি ও কিউ এর মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে বলছে এই যে এখান থেকে এর মধ্যে দূরত্ব কত আমাদের বার করার জন্য। আচ্ছা, দেখি তাহলে কি আসে। তো আমরা জানি এখানে পি থেকে কিউ তে যাতায়াতের সময় কি লাগবে, যখন এটা এদিক থেকে এখানে যাবে তখন কিন্তু আমাদের স্রোতের প্রভাব, স্রোতের যে বেগটা লাগবে। তাহলে এখানে আমরা ধরবো স্রোতের বেগ কিন্তু এখানে দেয়নি, তাহলে স্রোতের বেগ বা গতিবেগ, গতিবেগ আমরা ধরবো এক্স। স্রোতের গতিবেগ আমরা ধরবো এক্স কিলোমিটার পার আওয়ার, এটা আমরা ধরলাম। তো এখন যখন স্রোতের অনুকূলে যাবে তখন স্পিডটা কি হয়ে যাবে? স্পিডটা হয়ে যাবে 4 পার প্লাস এক্স, মানে স্রোতের গতিবেগটা কিন্তু যোগ হয়ে যাবে। কেন যোগ হবে? কারণ যখন আমরা স্রোতের সঙ্গে যাব তখন কিন্তু স্রোত স্পিডটা কিন্তু বাড়াবে, ইনক্রিজ করবে, তাই স্পিডটা হয়ে যাবে 4 প্লাস এক্স। এখন আমরা জানি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই কি টাইম। তো টাইম যেহেতু যাওয়ার জন্য একটা সময় লাগবে, আসার জন্য কিন্তু আরেকটা সময় লাগবে, তাই আমরা t1 লিখছি এখানে যাওয়ার সময়। তো এখানে স্পিড ইজ ইকুয়াল টু, আমরা স্পিডের মানটা এখানে যদি লিখি তাহলে 4 প্লাস এক্স ইজ ইকুয়াল টু ডি বাই t1, আর এখানে আমরা লিখতে পারবো t1 ইজ ইকুয়াল টু ডি বাই 4 প্লাস এক্স, এটা কিন্তু আমরা লিখতে পারবো। তো আমরা এখানে t1 পেয়ে গেছি, যাওয়ার একটা টাইম পেয়ে গেছি। এখন এখান থেকে ফিরে আসার সময় স্পিডটা কি হবে? স্পিডটা দেখো, স্পিডটা কিন্তু 4 মাইনাস এক্স হবে। এই যে স্রোতের বেগটা তখন কাজে লাগবে না, ওই নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগের থেকে ওই যে স্রোতের গতিবেগটা মাইনাস হয়ে যাবে, কারণ যখন উপরের দিকে যাবে তখন কিন্তু স্রোতের গতিবেগ স্পিডটা ইনক্রিজ করবে না, তাই এখানে স্রোতের গতিবেগটা মাইনাস হয়ে যাবে। তো এখন আমরা লিখতে পারবো স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টি টু, মানে টাইম তো এখন আর সেম হবে না, একটা চেঞ্জ হয়ে যাবে, হয় বেশি লাগবে না হলে কম লাগবে। তো
আমরা স্পিড এখান থেকে আমরা পেয়েছি কি 4 মাইনাস এক্স, 4 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ডি বাই টি টু। এখান থেকে আমরা টি টুটা বের করে নেব। টি টুটা এখান থেকে কি হয়ে যাবে, ডি বাই 4 মাইনাস এক্স। এখন দেখো আমরা টি টু পেয়ে গেছি আর টি ওয়ান পেয়ে গেছি। এখন আমরা কি লিখতে পারবো, টি টু প্লাস টি ওয়ান ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, মানে তারা যাওয়ার প্লাস আসার সময় 3 ঘন্টা, এটা লিখতে পারবো আমরা 3 লিখতে পারবো। এখন আমরা যদি এই মানটা বসাই তাহলে টি টু এর মান হলো ডি বাই 4 মাইনাস এক্স প্লাস এখানে ডি বাই 4 প্লাস কত এক্স ইজ ইকুয়াল টু 3। আচ্ছা এখন দেখো ভালো করে দেখো, এখন আমাদের ডিস্টেন্স কি বের হবে, ডিস্টেন্সের মান কিন্তু বের হবে না, এই এক্সটা কিন্তু থেকে যাবে। যদি আমাদেরকে এই এক্স এর মানে স্রোতের গতিবেগের মান দিয়ে দিত তাহলে কিন্তু আমরা পি থেকে কিউ পর্যন্ত ডিস্টেন্সটা কিন্তু পেয়ে যেতাম, যে কত কিলোমিটার হ্যাঁ বা কত মিটার, এটা কিন্তু আমরা পেয়ে যেতাম এখান থেকে। কিন্তু এখানে স্রোতের বেগ দেয়নি, তাই এখানে এই তথ্যটা যথেষ্ট নয়, মানে এখানে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে কি হয়ে যাবে, প্রদত্ত তথ্য যথেষ্ট নয়, অপশন নাম্বার সি কারেক্ট আনসার। এখন আমরা করবো নেক্সট অঙ্ক। বলছে 144 সংখ্যাটির মোট গুণনীয়কের সংখ্যা হলো, আচ্ছা 144 আছে এখানে, তো তার বলছে মোট যে গুণনীয়ক আছে তার কয়টি গুণনীয়ক আছে, মানে আগে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় এটা বার করার জন্য বলছে। তো আমরা যদি 144 কে 1 দিয়ে ভাগ করতে পারবো প্রথমেই, তারপর পারবো 2 দিয়ে, পারবো 2 দিয়ে করলে কত হবে 72, এটা সবাই জানি। 3 দিয়ে করলে 3 4 12 আর এদিকে 2 10 24, মানে 3 8 24 48। 4 দিয়ে কি যাবে, হ্যাঁ 4 দিয়েও যাবে, 3 4 12 আর এখানে আবার 2 10 24 হবে। তো 4 দিয়ে 24 কে ভাগ করলে 4 6 24। তারপর 5 দিয়ে কি যাবে, 5 দিয়ে কিন্তু যাবে না, 6 দিয়ে, 3 দিয়ে গেছে 2 দিয়ে গেছে, মানে 6 দিয়েও ভাগ যাবে, 6 দুগুণে 12 আর 3 6 3 8 24, তাহলে 28, সরি 24 যাবে 6 4 6 24, হ্যাঁ 24। তো 4 6 24 4 হাতে আছে 2 6 গুণ 12, হ্যাঁ ঠিক আছে। এখন 7 দিয়ে কি যাবে, 7 দিয়ে কিন্তু যাবে না। 8 দিয়ে কি যাবে, 8 দিয়ে 8 দিয়ে যাবে, 8 দিয়ে 8 একে 8 একবার যাবে, তাহলে থাকবে 6 6 10 4 64, মানে 8 8 64, এটা হয়ে যাবে। 9 দিয়ে কি যাবে, 2 দিয়ে গেছে 3 দিয়ে গেছে 6 দিয়ে গেছে, 9 দিয়েও যাবে, 9 দিয়ে গেলে 9 একবার, 9 একে 9 থাকবে 54, তাহলে 6 নং 54 আমরা জানি। তারপর 10 দিয়ে যাবে না, 11 দিয়ে কি যাবে, 11 দিয়েও যাবে না, 11 ইন্টু 11 হয়ে গেলে 121, যাবে না। তো 12 দিয়ে কি যাবে, 12 দিয়ে 12, হ্যাঁ এটা জানি আমরা, 12 গুণ 12 এটা হয়ে যায় 144। এখন দেখো দুইটা কিন্তু সেম সেম চলে এসেছে, যখন সেম সেম চলে আসবে তখন কিন্তু তোমরা আর নেক্সট যেতে হবে না, মানে আমাদের আনসার চলে এসেছে। এখন আমরা কাউন্ট করলেই আনসারটা পেয়ে যাব। 1 2 3 4 5 6 7 8, এটা দুইটাই কিন্তু একটা দেবো, 9 10 11 12 13 14 15, মানে 144 এর কয়টা গুণনীয়ক পেয়ে গেছি আমরা, 15টি। তো 15 আছে বি নাম্বার অপশনে, বি নাম্বার অপশন হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি এটা সবার ক্লিয়ার হয়েছে। তারপর দেখো, তারপর এটাকে বলছে সিম্পলিফাই করার জন্য, সরলীকরণ করার জন্য এটাকে আমরা কি লিখতে পারবো, দেখো 7.84 মাইনাস 2.16, আর উপরে এখানে কিন্তু মাইনাস হবে মিডিলে। তো উপরে দেখো 7.84 দুইটা সেম আছে, হুবহু আছে, তার মানে আমরা লিখতে পারবো 7.84 হোল স্কয়ার, আর মিডিলে মাইনাস মাইনাসই থাকবে, আর এখানে 2.16 হোল স্কয়ার আমরা লিখতে পারবো ডিভাইডেড কত 0.5 কে আমরা লিখতে পারবো 1/2, এটা কিন্তু আমরা লিখতে পারবো।
তো এটা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র চলে এসেছে। আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে 7.84 প্লাস 2.16 তারপর ইন্টু 7.84 মাইনাস 2.16 ডিভাইডেড হাফ, আর নিচে 7.84 মাইনাস 2.16। তো দেখো এটা আর এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, মার্কারের কালিটা শেষ হয়ে গেছে। এটা শেষ হয়ে গেলে কি হয়ে যাবে, আচ্ছা 1 মিনিট আমি এটা বলে আসছি। আচ্ছা এখানে কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হলে কি থাকবে, এখানে থাকবে 7.84 প্লাস 2.16 আর এখানে ডিভাইডেড থাকবে 1/2। আচ্ছা ডিভাইডেড 1/2 কে কিন্তু আমরা যখন ডিভাইডকে আমরা ইনটু করে দেব তখন কিন্তু এটা 2 হয়ে যাবে। আচ্ছা পরে নেক্সট লাইনে করছি। তো এটা যদি আমরা প্লাস করি তাহলে 6 আর 4 এ হয়ে যাবে 10, 4 আর 6 10, 10 এর 0 হাতে আছে কত 1, 8 আর 1 9 আর হাতে রেখে 10, 10 এর 0 হাতে কত আছে 1, তাহলে 7 আর 2 কত 9 আর হাতে রেখে 10। তাহলে এখানে দেখো 10 চলে এসেছে ইনটু, এখানে ভাগকে আমরা যদি ইনটুতে লিখি তাহলে এটা উল্টে যাবে, উল্টে শুধু 2 থাকবে আর নিচেও 1 চলে যাবে, আর নিচে 1 লিখতে হয় না, 10 দুগুণে 20 চলে এসেছে আমাদের আনসার। অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আশা করি এটা সবার ক্লিয়ার হয়েছে। এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা অ্যাপ্লাই করেছি, a প্লাস b ইন্টু a মাইনাস b হয়ে। তারপর এখানে বলছে 56,953 সংখ্যাটির ঠিক পূর্ববর্তী পূর্ণ সংখ্যাটি হবে। আচ্ছা 56953 এর আগের যে বর্গ সংখ্যাটা হবে কোনটা হবে, বর্গ করলে কোন সংখ্যাটা পাওয়া যাবে। তো কোন সংখ্যার বর্গ করলে অপশন নাম্বার এ হতে পারে, অপশন নাম্বার বি ও হতে পারে, কিন্তু অপশন নাম্বার সি কিন্তু হবে না। হ্যাঁ, আর ডি তো আমরা কনফার্ম হবো, এ বি যদি হয় না তাহলে। তো সি কেন হবে না, আমরা জানি বর্গ সংখ্যার পেছনে কোনো সময় 3 বা 7 থাকে না, তার মানে সিটা ক্যান্সেল হয়ে যাবে, সি ক্যান্সেল হয়ে যাবে। এখন এ বিটা দেখা যাক। তো এটা দেখার জন্য যেহেতু 56,000 আছে, তো এখানে আমরা বর্গ করতে পারবো 300 এর বর্গ করলে তো কত হয়ে যাবে, 300 এর স্কয়ার যদি আমরা করি তাহলে হয়ে যাবে 90,000 হয়ে যাবে, তো বেশি হয়ে যাবে। তো আমরা 200 এর করছি, 200 এর করলে দেখো কত হয় 40,000, 40,000 হয়। তো এটা তো 40,000 থেকে বেশি, মানে আমাদের আমরা করি 250 করি, 250 এর যদি বর্গ করি তাহলে 250 এর বর্গ দেখো, এটা তো একদম ইজি, 200 ইন্টু 200 40,000 আসবে। এখন 250, তাহলে 25 গুণ 25 আমরা জানি কত 625, আর যেহেতু 0 স্কয়ার মানে দুইটা শূন্য মানে 62,500। তো আরেকটু কম, মানে আমরা করব কত, ধরো 240 এর বর্গ করি, তাহলে 240 এর বর্গ করলে কত হবে, এখানে 24 এর বর্গ আমরা বার করি, 24 এর বর্গ কত হবে, আমরা একটা সর্বশেষ জানি 4 4 16 এর 6 বসবে, হাতে 1 আছে, আর এখানে 2 দুগুণা 4 দুগুণা 8, মানে 8 আর 1 9। আচ্ছা 2 4 দুগুণা 8 দুগুণা 16 হবে। আচ্ছা 16, তো 16 আর 1 17, 7 হাতে আছে 1, আবার কিন্তু 1 আছে, 17 7 বসিয়েছি, হাতে আছে 1, তো 2 স্কয়ার। এখন 2 কে স্কয়ার করব, 2 দুগুণে 4 আর 1 5, 576, আর যেহেতু দুইটা শূন্য আছে মানে 57600। তো এটা কি হয়ে যায়, আচ্ছা এটা থেকে বড় হয়ে যায় কিন্তু, তার মানে আরেকটু ছোট লাগে, মানে আমি ধরি 138 ধরে 238 ধরি,
এটাকে কিন্তু করার এইটাই প্রসেস পেয়েছি আমি, এর থেকে সহজ পদ্ধতি আমি আর খুঁজে পাইনি। তো 238 এর স্কোয়ার আমরা করব একটা শর্ট প্রসেস, তিনটা যখন আমরা বর্গ করব তার শর্ট প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। 238 তো আছে, আচ্ছা এটা তো আছেই। তো এটাকে বর্গ করার শর্ট প্রসেস আমরা যদি বলি, প্রথমে কি করবে, 238 আছে, তার সাথে এই যে 38 এটা প্লাস করব আমরা, তাকে ইনটু করব আমরা 2 দিয়ে। যদি 100 ঘর হয় তাহলে 1 দিয়ে, 200 ঘর হলে 2 দিয়ে আমরা গুণ করব, 300 হলে 3 দিয়ে। তারপর আমরা এখানে এই যে 38 আছে এটার স্কোয়ার করব, এটা স্কোয়ার করলেই আমরা এটা আনসারটা চলে আসবে এখানে। তো 238 প্লাস 38 হয়ে যাবে 276 ইন্টু 2। তাহলে 276 ইন্টু 2 কত হয়ে যাবে, 12 2 হাতে আছে 1, 7 একে 7 দুগুণা 14 আর একে 15, 5 হাতে আছে 1, 2 দুগুণা 4 আর একে 5, 552। তারপর এখানে 38 এর স্কোয়ার করবো, তো আমরা জানি স্কোয়ারের ফর্মুলাটা। স্কোয়ারের ফর্মুলা কি, 8 স্কোয়ার মানে 8 8 64 4, হাতে আছে কত 6, 3 8 কত 24 আর 24 দুগুণা 48, 48 আর 6 কত, 48 আর 6 হয়ে যাবে 54। তাহলে 54 এর এখানে 4 বসাবো, হাতে আছে 5 আর 3 স্কোয়ার করলে হবে 3 3 9 আর 5 কত 14। এখন দেখো আনসারটা হয়তো চলে এসেছে। আমরা এই লাস্টের সংখ্যাকে কিন্তু যোগ করবো না এটার সাথে, আমরা শুধু এই প্রথম দুইটা সব এখানে স্কোয়ারের তিনটা অঙ্কের স্কোয়ারের ক্ষেত্রে নিয়মটা সেম হবে, সব অঙ্ক তোমরা এভাবে করতে পারবে। এই 1/4টা আমরা এখানে যোগ করবো শুধু। তো 5 তো 5 নামবে, নিচে নামবে, আর 5 আর 1 কত 6, 4 আর 2 কত 6, আর এখানে 4 4 এটা আমরা ডাইরেক্ট এখানে বসিয়ে দেবো। 4 4 মানে কত চলে এসেছে 56644। 56644 আছে 1 নাম্বার অপশনে, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক। অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটা তো যেহেতু আছে 56644। আচ্ছা এখন আমরা করব নেক্সট অঙ্কটা, তারপরও আমি একবার চেক করে নিচ্ছি। 138 স্কোয়ার, তাই না? 138 into 138, oh sorry 238 into 238। আচ্ছা এটা চলে এসেছে, দেখো 56644 এখানে চলে এসেছে। তো তোমাদেরকে শর্ট প্রসেসটা দেখানোর জন্য আমি বড় করলাম অঙ্কটা। অবশ্যই পরীক্ষার মধ্যে যদি আসে এই প্রসেসটা অ্যাপ্লাই করার চেষ্টা করবে, একটু টাফ লাগতে পারে কিন্তু এটা শিখে নেবে, অনেক টাইম কিন্তু সেভ করবে এই মেথডটা। এরপর নেক্সট যে, আচ্ছা এটা অপশন নাম্বার এ হয়েছে সঠিক উত্তর। তারপর 63 138 এবং 228 কে যে বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে, সেই বৃহত্তম সংখ্যাটি হলো। আচ্ছা সেই বৃহত্তম সংখ্যাটি কোনটি আমাদের জন্য বলার জন্য বলছে। তাহলে আমরা এটা একদম সহজ অঙ্ক, এটা কিন্তু অনেক এক্সামের মধ্যে এসেছে, এসএসসি থেকে শুরু করে টেট থেকে শুরু করে অনেক পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্ক এসেছে। তাহলে এখানে দেখো 138 থেকে আমরা 63 মাইনাস করবো প্রথমে, তারপর 228 থেকে 138 মাইনাস করব। দেখো এই সংখ্যা, তিনটা সংখ্যা যে আছে এই তিনটার মধ্যে আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করব। তো এখানে চলে আসবে 5 আর এখান থেকে বিয়োগ করলে কত চলে আসবে 7। হ্যাঁ, আর এখানে 0 আর এখানে 12 থেকে 3 চলে গেলে 9, 1 থেকে গেলে 0। এখন আমরা কি করবো, যেহেতু 75 আর 90 এসেছে, তাহলে 75 আর 90 এর আমরা কি নিব, গসাগু নিব, মানে এইচসিএফ নেব। 5 দিয়ে করলে 5 একবার, 5 5 25, 5 একবার, 5 8 40, তারপর আবার 5 দিয়ে, 3 5 15 আর সরি 5 দিয়ে তো যাবে না, 3 দিয়ে যাবে, 3 5 15 আর 3 6 18। এখন আবার যাবে 3 দিয়ে, 5 তার জায়গায় থাকবে, 3 2 6। বাস এখন এইচসিএফটা যদি আমরা বার করি, হাইয়েস্ট কমন ফ্যাক্টর 5 ইন্টু, এখানে 5 দুইটা আছে, 3 ইন্টু 3 3 দুইটা আছে কিন্তু এখানে,
ইন্টু লাস্ট একটা 2 আছে, মানে এখান থেকে আর এখান থেকে কমন যাবে, এখানে 5 একটা কমন আসবে আর এখান থেকে 3 একটা কমন আসবে, তো 3 5 15 এখানে চলে এসেছে ওদের HCF, মানে এটার আনসার হয়ে যাবে যে বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতিঘাতে একই ভাগশেষ থাকে সেই বৃহত্তম সংখ্যাটি হলো 15। এটা অপশন নাম্বার আছে সি এর মধ্যে, এটা হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি এই অঙ্কটা সবার ক্লিয়ার হয়েছে, অবশ্যই এই ধরনের অঙ্ক সবার ক্লিয়ার থাকা উচিত। তারপর তারপর এখানে বলছে 1100 জন বালক এবং 900 জন বালিকা কোনো একটি পরীক্ষায় বসেছিল। আচ্ছা, বালকেরা 50% এবং বালিকারা 40% পাস করলো। আচ্ছা, আমরা দেখি আগে কতজন পাস করেছে। আচ্ছা, বালক 100% এর মধ্যে 50% পাস করেছে। আচ্ছা, 100 তো উপরে হবে, 100% বালক হলো 100% এর মধ্যে 50% পাস করেছে, তার মানে 1100। তো এটা ক্যান্সেল, 0 0, তাহলে 5 11 55 আর একটা 0 আছে, মানে 550 জন পাস করেছে 1100 জন ছাত্রের মধ্যে। এখন বালিকা বলছে 900 জনের মধ্যে 40% পাস করেছে, তো 900 এর 40% আমরা বের করতে হবে। তো 100 এর মধ্যে 40 জন পাস করেছে, তো এটাই বলতে পারো 900 এর 40%। এটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে উপরে 4 নং 36, আর যেহেতু একটা 0 আছে মানে 0। 360 জন মেয়েরা পাস করেছে আর 360 জন গার্লস আর 350 জন বয়েজ পাস করেছে। তো এখন দেখো বলছে ওই পরীক্ষায় পরীক্ষার্থীদের ফেল করার শতকরা হার। আচ্ছা, পাস করেছে টোটাল ছাত্র সংখ্যা কত, এখানে 1100 আছে আর এখানে আছে 900, মানে টোটাল আছে 2000 স্টুডেন্ট, টোটাল আছে কত 2000, এর মধ্যে পাস করেছে কত, এখানে 550 আর 600 360, যদি আমরা যোগ করি তাহলে কত চলে আসবে, 910 জন পাস করেছে। মানে 2000 থেকে আমরা যদি 910 বিয়োগ করি তাহলে আমরা ফেল পেয়ে যাব কতজন ফেল করেছে পরীক্ষার মধ্যে। তাহলে কতজন ফেল করেছে, 1090 সম্ভবত 1090 জন ফেল করেছে। তো এখন দেখো 2000 এর মধ্যে 1090 জন ফেল করেছে, মানে 2000 এর মধ্যে কতজন ফেল করেছে, 1090 জন ফেল করেছে। এটাকে আমরা যদি পার্সেন্টেজে নেই তাহলে এটাকে কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। তো আমরা 100 দিয়ে এখানে দুইটা শূন্য ক্যান্সেল করে দেব, আর এই 0 দিয়ে এই 0 ক্যান্সেল। এখন যদি আমরা 2 দিয়ে 109 কে ভাগ করি তাহলে আমরা আনসার চলে আসবে। তো 2 দিয়ে 10 কে ক্যান্সেল করলে 5 দুগুণে 10, আর 2 দিয়ে 9 কে ক্যান্সেল করলে 4 যাবে, 4 দুগুণা 8, আর 1 থাকবে, 9 থেকে 8 গেলে 1 থাকে, যেহেতু পয়েন্ট বসিয়েছি তার মানে 10 হয়ে যাবে 2, 10 এর মধ্যে যাবে 5 বার। তো 54.5 পয়েন্টের ভাগটা সবাই শিখবে, আশা করি সবার ক্লিয়ার আছে। এত পার্সেন্ট পরীক্ষার্থী এখানে কি করেছে, ফেল করেছে। তো এটা হয়ে যাবে অপশন নাম্বার এ সঠিক উত্তর। তো পার্ট পার্ট করে ছোট ছোট বিষয়গুলো পার্ট পার্ট করলেই আমাদের আনসার কিন্তু চলে আসবে। অবশ্যই সবাই অঙ্কটাকে পুরাটা একসাথে না করার চেষ্টা করবে, শুধু আগে ছোট ছোট যে লাইনগুলা, প্রথম লাইন তারপর দ্বিতীয় লাইন সলভ করলেই দেবে আনসারটা, ভেঙে ভেঙে করলেই আনসারটা চলে আসবে। তারপর বলছে যদি 4758 এ বি সি ডি এর মধ্যে, আচ্ছা এ বি সি ডি ধরতে পারো 4 জন ব্যক্তি, তাদের মধ্যে 1/2:2, তারপর 1:1/4, তারপর ইস টু বলছে 1/5 অংশে অনুপাতে ভাগ করে দেওয়া হয়, তাহলে বি এর প্রাপ্য টাকার পরিমাণ, মানে তার প্রাপ্য টাকার পরিমাণ কত, এই যে তার প্রাপ্য টাকার পরিমাণ কত। তো আমরা যদি দেখি এখানের মধ্যে ভালো করে, এখান থেকে একটা নাম্বার আনতে হবে, নর্মাল নাম্বার আনতে হবে। আনার জন্য আমরা কি করব, এই 2 4 আর 5 এর এলসিএম নিয়ে নেব। 2 4 আর 5 এর এলসিএম কত, 4 5 এ 20 আসবে, তোমরা সবাই এলসিএম নিয়ে নেবে, 20 আসবে। 1/2 কে আমরা 20 দিয়ে গুণ করব, এদিকে 1 কে 20 দিয়ে গুণ করলে 20, এটা 1/4 ইনটু করব 20 দিয়ে, আর এটাকে 1/5 কে ইনটু করব 20 দিয়ে।
এটা কি চলে আসবে, এখানে চলে আসবে 10, এখানে তো 20 আছেই, এখানে চলে আসবে 5, এটাকে নর্মাল নাম্বারে আনার জন্য আমরা এখানে ক্যান্সেল করেছি, এখানে চলে আসবে 4। তো এখানে আমাদের এখানে নর্মাল নাম্বারে কিন্তু অনুপাত চলে এসেছে, সবগুলার যোগ করে যদি আমরা 10 আর 20 30 আর 5 35 আর 4 39, 39 এখানে এসেছে, মানে টোটাল 39 অংশ। আচ্ছা, তো এখন আমরা বি ইকুয়াল টু লিখতে পারবো বি, যেহেতু বি আছে 20, মানে 39 এর মধ্যে 20 অংশ বি পাবে কত টাকার মধ্যে, 4758 টাকার 20 মধ্যে বি। এটা সিম্পলিফাই করলে আমরা আনসার পেয়ে যাবো বি কত টাকা পাবে। তো 13 দিয়ে ক্যান্সেল করলে 3 13 39, আর এটাকে যদি আমরা 13 দিয়ে কাটি, এটা কিন্তু 13 দিয়ে যাবে, তো 13 দিয়ে কাটলে 13 47 এর মধ্যে যাবে 3 বার, 3 13 39, হাতে থাকবে 8, 8 10 5 85, তো 5 13 65 আর 6 13 78। আচ্ছা, এখানে 6 বার যাবে, তাহলে কি 85 থেকে 78 বিয়োগ হয়ে গেলে কত থাকে, মানে 85 থেকে 78 বিয়োগ হয়ে থাকবে 7, আবার হয়ে যাবে 78, মানে 13 78 এর মধ্যে যাবে আবার কতবার, 6 বার। তো এখন আমরা এটাকে 3 দিয়ে ক্যান্সেল করব, 3 একে 3 আর 3 দুগুণে 6, আবার 3 দুগুণে 6, মানে 122। তাহলে 20 গুণ 122, এটা বার করলেই চলে আসবে আনসার। তো 2 ইন্টু 122 মানে হয়ে যাবে কত, 122 দুগুণে 244, আর যেহেতু একটা শূন্য আছে, একটা শূন্য, মানে 2440 টাকা। অপশন নাম্বার আছে বি, অপশন নাম্বার বি এর মধ্যে আছে সঠিক উত্তর, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। তারপর আমরা করব নেক্সট, নেক্সটে কি বলছে, নেক্সটে বলছে 5টি ফলাফলের গড় মান 10, এর মধ্যে দুটির গড় 7। আচ্ছা, এখানে 5টি ফলাফলের গড় মান বলছে 10, এরপরে দুটির গড় মান 7 এবং শেষ দুটির গড় মান 13 হলে তৃতীয় মানটি কত হবে। এখানে 5টা সংখ্যা আছে, তার গড় মান 10, তার মানে 5, তার টোটাল সাম কত হবে, মোট হয়ে যাবে 5 10 50 হয়ে যাবে। এই 5টির গড়ের মোট যে সংখ্যাটা হয়ে যাবে 50। তার মধ্যে বলছে প্রথম যে দুইটা সংখ্যা, এখানে 5টা সংখ্যার গড় দিয়েছে, প্রথম দুইটা সংখ্যার গড় বলছে 7, মানে 7 ইন্টু 2, তাহলে প্রথম দুইটা সংখ্যার গড় কত হয়ে যাবে, 7 দুগুণা 14, আর শেষ দুটি সংখ্যার গড় বলছে 13, মানে 13 গুণ 2, মানে 13 দুগুণা কত হয়ে যাবে 26। তাহলে এটাই লিখা ফার্স্ট টু আর এটা লেগে লাস্ট টু, ঠিক আছে, এটা লাস্ট দুইটা সংখ্যা, এটা ফার্স্ট দুইটা সংখ্যা, মাঝে রয়ে গেছে থার্ড, তৃতীয় সংখ্যাটা রয়ে গেছে, এটার গড় কত হবে এটা বলছে। তো আমরা এটা যোগ করি, যোগ করলে কত আসে 40। তাহলে এখানে 4টা সংখ্যার গড়, প্রথম দুইটা লাস্ট দুইটা সংখ্যার গড় এসেছে 40, 50 থেকে 40 বিয়োগ হলে কত 10, মানে মাঝে যে থার্ড যে নাম্বারটার গড় হয়ে যাবে 10। আশা করি সবাই এটা ক্লিয়ার হয়েছে। তাহলে তৃতীয় সংখ্যাটির মান হয়ে যাবে কত 10, বি নাম্বার অপশন হয়ে যাবে সঠিক উত্তর। মানে 4টা সংখ্যার গড় তো আমরা অলরেডি পেয়ে গেছি 40, আর মোট সংখ্যা আছে 5টি, তো ফিফথ যে 3 নম্বর যে সংখ্যা এটা তো 10ই হবে, তো এটা আমাদের আনসার চলে এসেছে। তারপর দেখো বলছে রামকিষাণ একটি দ্রব্য বিক্রি করে 6% লাভ করে। আচ্ছা, একটা জিনিস, যে কোনো একটা জিনিস বেচে 6% লাভ হয়, দ্রব্যটি যদি সে আরো কত টাকা 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারতো, আচ্ছা আরো 200 টাকা যদি বেশি বেচতে পারতো, তাহলে 10% লাভ হতো। একটা দ্রব্য সে 6% লাভ করে বেচে, এখন বলছে যদি 200 টাকা বেশি বিক্রি করতো তাহলে কত লাভ হতো, 10%, টোটাল লাভ হতো ওর 10%, মানে কত, আমরা লিখতে পারি না 6 থেকে 10 যদি বিয়োগ হয় তাহলে কত থাকে 4%, মানে আমরা লিখতে পারি 4% ইজ ইকুয়াল টু 200 টাকা। এটা কিন্তু আমরা
লিখতে পারি। 4% ইজ ইকুয়াল টু কত টাকা? 200 টাকা। এটা কিন্তু আমরা লিখতে পারি। তার মানে এখন এখন বলছে তাহলে তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে 4% যদি 200 টাকা হয়, 4% কত বলছে এখানে? 4% 200 টাকা হয়, তাহলে 100% কত হবে? বাস এটা সিম্পলিফাই করলেই চলে আসবে। 4% 200 টাকা আর 100% কত? তো 4 দিয়ে যদি আমরা ক্যান্সেল করি, 100 কে 4 25 100, আর এদিকে এটা দিয়ে এটাকে যদি গুণ করি, তাহলে 25 দুগুণা 50 আর দুইটা শূন্য বসাবো, মানে 5000 টাকা হয়ে যাবে সঠিক উত্তর। একটু ভালো করে প্রশ্নকে ডিপলি কিছু সময় ভাবলেই পেয়ে যাবে যে 4% হলো 200 টাকা। কারণ ও তো বলেই দিয়েছে 6% অলরেডি লাভ হচ্ছে, আর 200 টাকা বাড়লে এর 10% লাভ হবে। তো অপশন নাম্বার এটা চলে এসেছে এ নাম্বার সঠিক উত্তর। আশা করি সবার এটা ক্লিয়ার হয়েছে। তারপর কি বলছে, বিয়ের সময় এক ব্যক্তির বয়স তার স্ত্রীর বয়সের চেয়ে 6 বছর বেশি ছিল। আচ্ছা, এক ব্যক্তি ধরো হাজবেন্ডের বয়স আর এদিকে আছে ওয়াইফের বয়স। তাহলে ওয়াইফের বয়স যদি x ধরি আমরা, তাহলে এই হাজবেন্ডের বয়স কত হয়ে যাবে? যেহেতু 6 বছর বেশি ছিল মানে x প্লাস 6 এটা হয়ে যাবে। এটা হলো বিয়ের সময়, যখন ম্যারিড হয় তার সময় এটা। তারপর বলছে কিন্তু বিয়ের 12 বছর পর ওই ব্যক্তির বয়স তার স্ত্রী এর বয়সের 6/5 গুণ হয়। এখন বলছে বিয়ের সময় তাদের বয়স কত ছিল। আচ্ছা, এখন এরা বলছে কি যে হাজবেন্ডের যে বয়সটা এটা আরো 12 বছর পরে, মানে 12 বছর পরে হাজবেন্ডের বয়স আরো 12 বাড়বে, আর স্ত্রীর বয়সও আরো 12 বাড়বে। তো 12 বাড়লে এটা হয়ে যাবে x প্লাস 12, আর এদিকে হয়ে যাবে x প্লাস কত 12 আর 6 18। এটা হয়ে যাবে তার 12 বছর পর বয়স, ঠিক আছে না? আর এটা হয়ে যাবে x প্লাস 12 হয়ে যাবে 12 বছর পর স্ত্রীর বয়স। সেখানে বলছে স্ত্রী এর বয়সের 6/5 গুণ। তাহলে আমরা অ্যাকর্ডিং টু কোয়েকশন লিখতে পারি যে x প্লাস 18 ইজ ইকুয়াল টু 6/5 ইন্টু x প্লাস 12। ওরা কিন্তু বলে দিয়েছে অলরেডি ওই ব্যক্তির বয়স তার স্ত্রী বয়সের 6/5 গুণ হয়। এটা আমরা লিখেছি এখানে। তো আমরা এখন এরর দিয়ে এখান থেকে x এর মান চলে এলেই আমরা কিন্তু আনসারটা চলে আসবে। তো দেখি আমরা এটাকে আমরা কি করতে পারবো, x প্লাস 18 ইজ ইকুয়াল টু লিখতে পারবো, এদিকে উপরে চলে আসবে 6x প্লাস 12 আছে 1 6 আর 7 6 12 72 আর নিচে 5। এখন আমরা আবার কোনায় কোনায় বজ্রগুণ করব। এদিকে চলে আসবে 5x প্লাস 5 8 40 শূন্য হাতে আছে 4, 5 একে 5 আর 4 এ 9। এখন 6x প্লাস 72। আশা করি এটা সবার ক্লিয়ার আছে। তারপর নেক্সট, এখন আমরা কি করব, 5x এই এক্সটার দিকে নিয়ে আসবো, মাইনাস 6x হয়ে যাবে, আর এদিকে 72 মাইনাস 90 হয়ে যাবে, ঠিক আছে না? আমরা এটা তারপর মাইনাস x আর এদিকে চলে আসবে 72 থেকে 90 চলে গেলে কত 18 সম্ভবত, হ্যাঁ 18। এখানে মাইনাস 18 হবে, তো মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, x এর মান এখানে চলে এসেছে কত 18। তো এখন ওরা বলছে কি বিয়ের সময় তাদের বয়স ছিল। আচ্ছা, এটাকে এই জায়গার মধ্যে কিন্তু আমাদের বসালে হবে না, আমরা এখানে বসাতে হবে x এর মান। তো বিয়ের সময় বিয়ের টাইমে মেয়ের যে বয়স, ওয়াইফের বয়স কত ছিল, শুধু x মানে কত 18 x এর মান। আর হাজবেন্ডের কত, হাজবেন্ডের হলো x প্লাস 6 মানে 18 প্লাস 6 কত 18 আর 6 24। তো এখানে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে 24 ছিল স্বামীর আর 18 ছিল স্ত্রীর। তো সি নাম্বার অপশনটা হয়ে গেছে এখানে সঠিক উত্তর। পাট পাট করে করলেই দেখবে আনসারটা চলে আসবে। অঙ্কটাকে সম্পূর্ণভাবে না দেখে আগে পার্ট করে দেখো। তারপর এখানে বলছে 1 গ্যালন জলের ওজন 10 পাউন্ড এবং 1 লিটার জলের ওজন 1 কিলোগ্রাম।
যদি 1 কিলোগ্রাম 2.2046 পাউন্ডের সমান হয় তবে 1 গ্যালনের মান। তো ইউনিট থেকে কিন্তু প্রতি বছর 2025 এসেছে, ইঞ্চি দিয়ে এসেছিল, প্রতি বছর আসে, একটা দুইটা থাকে। অবশ্যই তোমরা এই ধরনের ইউনিট গুলাকে একটা পোস্টারের মধ্যে লিখে এটা টেবিলের সামনে রেখে দেবে, আর এইগুলাকে সবগুলাকে তোমাদের মুখস্থ করতেই হবে। তো এখান থেকে এটা যে 1 গ্যালনের মান, 1 গ্যালনের মান কিন্তু ডাইরেক্ট কিন্তু দেওয়া আছে, 1 গ্যালনের মান ডাইরেক্ট কিন্তু দেওয়া আছে। এটা তোমরা শিখে নেবে এই ইউনিট গুলা। এটা হয়ে যাবে 4. নাম্বার অপশন 4.5359 লিটার। এটা হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে যদি তোমাদের এটা মুখস্থ থাকে তাহলে কিন্তু কোনো ধরনের অঙ্ক করতে হবে না, এটা অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। তো সবাইকে বলবো এটাকে মুখস্থ করে রাখতেই হবে কিন্তু এই ইউনিট গুলা, অনেক সময় কিন্তু বাঁচাবে। তারপর নেক্সট যেটা, কোন বর্গাকার ক্ষেত্রের বাহুর পরিমাপ দ্বিগুণ করলে, আচ্ছা ধরো বর্গাকার একটা বাহু আমরা এ ধরেছি, তাহলে এটাকে দ্বিগুণ করলে কি হয়ে যাবে? এটাকে দ্বিগুণ করলে 2a হয়ে যাবে, ঠিক আছে। তারপর বলছে ওই ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি হবে, তাহলে তার ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কত হবে? তো এটার এ যে আছে, এটা যদি আমরা এর ক্ষেত্রফল কি হয়ে যাবে? a স্কয়ার হয়ে যাবে। a স্কয়ার হবে না, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, আমি a স্কয়ার লিখেছি। তারপর এটাকে যদি স্কয়ার করি 2a, দ্বিগুণ করার পর স্কয়ার করলে হয়ে যাবে 4a স্কয়ার, ঠিক আছে। 2 স্কয়ার 4, তো কত পার্সেন্ট বেড়েছে? তো a স্কয়ারের a স্কয়ার হলো প্রথমে বর্গক্ষেত্রের যে সূত্রটা ক্ষেত্রফলের, আর এটা এসেছে কত? 4a স্কয়ার মাইনাস a স্কয়ার ইন্টু 100। এটা গেলেই আমাদের কিন্তু পার্সেন্টেজে চলে যাবে। আমি কি করেছি, এই যে যেটা স্কয়ার করার পর এসেছে এটা থেকে আমি এই যে প্রথম যেটা আছে এটা বিয়োগ করছি, আর আমাদের বর্গক্ষেত্রের বাহু স্কয়ারের সূত্রটা এখানে নিচে বসিয়েছি। তো এর মধ্যে এটা কত পার্সেন্ট? এটা ছিল প্রথমের, তারপর 2 গুণ করার পর যে সংখ্যাটা এসেছে এটা কত পার্সেন্ট, মানে এটা তো 2 গুণ করার পর কত আসে? a স্কয়ার উপরে চলে আসবে 3a স্কয়ার ইন্টু 100। তাহলে ইজিক্যাল টু আমরা কি লিখতে পারবো? a স্কয়ার ক্যান্সেল, আর 300% কিন্তু এখানের মধ্যে আনসারটা আমাদের চলে এসেছে বি নাম্বার অপশন। আমরা কোনটার মধ্যে বের করেছি? এইটার মধ্যে আর এইটার মধ্যে কিন্তু সম্পর্কটা বের করেছি। ডাইরেক্ট কিন্তু 4 গুণ লিখলে কিন্তু হবে না, 400x বা 200x লিখলে কিন্তু হবে না, এটা এইভাবে ক্যালকুলেশন করে অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু আনসারটা মিলবে। তারপর এখানে বলছে রুট ওভার, এখানে খালি জায়গার মধ্যে পয়েন্ট হবে আর উপরে হবে গুণ চিহ্ন, ঠিক আছে। তো আমি এখান থেকে ডাইরেক্ট লিখে নিচ্ছি, উপরে হয়ে যাবে 49 বাই কত 100, আর নিচে হয়ে যাবে 64 বাই কত 1 দিয়ে 4টা শূন্য, 1 2 3 4টা শূন্য ইন্টু উপরে হয়ে যাবে 256 আর নিচে 10,000, উপরে 625 আর নিচে 100, যেহেতু দুইটা ঘর আছে পয়েন্টের পর। এটাকে আমরা কি লিখতে পারবো? এটাকে আমরা লিখতে পারবো 49 বাই 100, আমি রুটটা আবার লিখছি না, এটা কিন্তু রুট আছে এখানে ধরতে পারো পুরোটার মধ্যে, সম্পূর্ণটার মধ্যে, ইনটু উপরে চলে যাবে 10,000 আর নিচে চলে আসবে 64 ইনটু এখানে 256 থাকবে আর নিচে 10,000 ইনটু 100 চলে যাবে উপরে আর নিচে 625। এখন দেখো, এখন আমরা কোন কোনটা ক্যান্সেল করতে পারি? এই 10,000 আর এই 10,000 ক্যান্সেল হয়ে যাবে, এই 100 আর এই 100 কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। উপরে কিন্তু রুট আছে। এখন আমরা কি করতে পারি? 49 কে 7 স্কয়ার মানে শুধু 7 লিখতে পারি, স্কয়ার তো ক্যান্সেল হয়ে যাবে রুটের সাথে,
ইন্টু, আচ্ছা ইন্টু, এটা 64 নিচে, মানে আমি 7 এর নিচে কত লিখতে পারি, 8 লিখতে পারি, 8 স্কয়ার, স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, শুধু 8 থাকবে, ইন্টু 256, 256 কত স্কয়ার, এটা সম্ভবত 24 স্কয়ার হবে। ষোলোর 6 হাতে আছে, 1 দুগুণে 60, আর 60 দুগুণে 8, দুগুণে 16, 6 আর 1 7, 60 দুগুণে 8 আর দুগুণে 16, 16 আর 7 আছে 1, 576। আচ্ছা এটা অনেক বেশি হয়ে যায়, মানে এটা 12, 12 হইতো না, 14 যদি করে 4 16, 13 হইতো না, 16, 36, 6, 16 যদি দেখি তাহলে 16, 6, 6, 34, 6 হাতে আছে কত, 3, 6 একে 6, আর 6 জন্য 12, 3 15, 5 হাতে আছে 1, 1 স্কয়ার মানে 1 আর একে 2, আচ্ছা 256, এটা পেয়ে গেছি আমরা। 16, 16 স্কয়ার মানে এখানে 16 হবে, আর নিচে 625, এটা তো আমরা জানি 25 এর স্কয়ার, 25 এর স্কয়ার 25, তো এটা আমাদের এখানে চলে এসেছে। 8 দিয়ে আমি 16 এর ক্যান্সেল করলে কত আসবে, 8 দুগুণা 16, এখন 7 দুগুণা কত, উপরে হবে 14 আর নিচে 25, এটা পাক করলেই আমাদের আনসার চলে আসবে কিন্তু। তো 25 14 এর মধ্যে যাবে না, মানে আমি এখানে 0 বসিয়ে একটা পয়েন্ট বসাবো, এখানে পয়েন্ট বসালে এখানে 140 হয়ে যাবে। 25 140 এর মধ্যে কয়বার যাবে, 5 বার, 5 25 125, তারপর 140 থেকে 125 বিয়োগ হয়ে গেলে থাকবে এখানে 15, আর 15 150 এর পিছনে আমরা শূন্য বসাতে পারবো, তাহলে 25 150 এর মধ্যে যাবে 6 বার, 0.56, 0.56, হ্যাঁ অপশন নাম্বার সি এর মধ্যে আছে, এটা হয়ে যাবে সঠিক উত্তর। এখন নেক্সট বলছে 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ও 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যার অন্তর হলো। এখানে ভালো করে লক্ষ্য করতে হবে, এখানে কিন্তু মৌলিক সংখ্যাটা বলেছে, তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, আচ্ছা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 100, কিন্তু 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত, 101 হবে, 100 কিন্তু মৌলিক সংখ্যা নয়, এটা মাথায় রাখতে হবে। তারপর 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কিন্তু 99, এটা কিন্তু মৌলিক নয়, তার মানে মৌলিক সংখ্যা যদি তোমরা লক্ষ্য করো এটা হয়ে যাবে 97 হলো মৌলিক সংখ্যা 2 অঙ্কের। এটা থেকে এটা বিয়োগ করলে কত আসবে, 4, তো এখানে 4 কোন নম্বর অপশনে আছে, এটা অপশন নাম্বার সি, এটা হয়ে যাবে সঠিক উত্তর। এটা মৌলিক সংখ্যা একটু ফান্ডা ছিল। আচ্ছা এখন এসেছে আমাদের পেডাগজি। এখন দেখো পেডাগজি, এখানে আমি দেখি বলছি এখানে আনসার কি হবে, গণিতের সমস্যা সমাধান পদ্ধতি যে শ্রেণীর জন্য বেশি উপযোগী তা হলো, এটা প্রবলেম সলভিং মেথড থেকে এসেছে, এটা সবচেয়ে বেশি উপযোগী অপশন নাম্বার এ, যেটা ক্লাস 5 এর জন্য সবচেয়ে বেশি উপযোগী, ক্লাস 5 এর ছাত্রছাত্রীদের জন্য। তারপর কোন গাণিতিক নিয়ম বা সূত্র মনে করাটা যে উদ্দেশ্যের মধ্যে পড়ে তা হলো, আচ্ছা এটা পড়বে মেমোরাইজিং, এটা পড়বে নলেজ বেসড মানে জ্ঞানমূলক, এটা হয়ে যাবে অপশন নাম্বার বি সঠিক উত্তর, জ্ঞানমূলক হয়ে যাবে এটা। তারপর ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন হুইচ গড হ্যাজ রিটেন দ্য ইউনিভার্স, উক্তিটি করেছেন কে, উক্তিটি করেছেন কিন্তু গ্যালিলিও, বি নাম্বার অপশন হয়ে যাবে এখানে সঠিক, গ্যালিলিও এই উক্তিটি কিন্তু করেছেন। এখান থেকে কিন্তু পেডাগজির মধ্যে কিন্তু 6 মার্ক থাকে, ভালো করে এখানে প্রিপারেশন করতে হবে, পেডাগজির মধ্যে এগুলা ছাড়লে হবে না। তারপর সক্রিয় ভিত্তিক শিক্ষা মানে, সক্রিয় ভিত্তিক শিক্ষা মানে কি, মানে লার্নিং বাই ডুইং, অ্যাক্টিভিটি বেসড লার্নিং মিন্স কি, লার্নিং বাই ডুইং মানে কাজের মাধ্যমে শিক্ষা, এটা হলো অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। ইংলিশটাকে বেশি প্রায়োরিটি দিও পেডাগজির ক্ষেত্রে, আনসারটা সহজে ক্যাচ করা যায়। অনুসন্ধানমূলক শিক্ষাদান পদ্ধতির জনক হলেন, অনুসন্ধানমূলক ফাউন্ডার অফ হিউরিস্টিক মেথড, এর জনক কে, এইচ ই আর্মস্ট্রং, এটা হয়ে যাবে অপশন নাম্বার সি, এইচ ই আর্মস্ট্রং হয়ে যাবে সঠিক উত্তর। এটা হিউরিস্টিক মেথড যখন তোমরা পড়বে পেয়ে যাবে সবাই। তারপর বলছে পিয়াজেটের অনুসারে
মূর্ত ক্রিয়াশীল স্তরের বয়সসীমা হলো, মানে কংক্রিট অপারেশনাল স্টেজ পিআইজ এর যে 4টা স্তর আছে, এসপি, সিএফ, এখানে বলছে কংক্রিট, এটার কথা বলছে। কংক্রিট অপারেশনাল স্টেজ এটা কত? এটা হলো অপশন নাম্বার সি, 7 থেকে 11 বৎসর এটা হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে আমাদের পুরা কোয়েকশন পেপারটা সলভ হয়ে গেছে। আজকের জন্য এতটুকুই। যদি তোমাদের একটু যদি এই ভিডিওটা যদি কাজে লাগে, অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবে। তোমাদের একটা লাইক আমাদের কিন্তু মোটিভেশন আর একটা ভিডিও করার জন্য দিয়ে থাকে। তো ধন্যবাদ সবাইকে। জড়িত থাকবে ম্যাথ করো ইউটিউব চ্যানেলের সঙ্গে। থ্যাংক ইউ।